গোলপাতার ফরেস্টে, মিনি সুন্দরবন। কি দেখা যাচ্ছে সৃজন? সৃজন তো অনেক বছর ধরেই আছে। এখন সৃজনের ওয়াইফ বৈশাখীও জয়েন করেছে। কেমন আছে সেই ইচ্ছামতি নদী? কেমন আছে সেই বাংলা সিনেমার শুটিং হওয়া জায়গাগুলো? গা ছমছমে গোলপাতার জঙ্গল, রাজবাড়ির দুর্গা দালান, জোড়া শিব মন্দির। আমার সাথে চলুন একদিনের ভ্রমণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে ইচ্ছামতি নদীর কোলে ছোট্ট এক চিলতে শহর টাকি। বাঙালিদের আরেক উইকেন্ড ডেস্টিনেশন। জানতে পারবেন একদিনে কোথায় কোথায় ঘুরলাম, সাথে সেখানকার ছোট্ট ইতিহাস এবং ঘুরতে কত খরচা হলো, সাথে খাওয়া দাওয়া। নমস্কার, আমি উত্তর কলকাতার অরিত্র। যদি টাকির ফুল ট্যুর গাইড জানতে চান তাহলে আমার আগের একটি ভিডিও দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়েছি। সেখানে বলা আছে টাকিতে এক রাত থাকলে কোথায় থাকবেন, হোটেল কি কি রয়েছে, কোথায় খাবেন, কিভাবে লঞ্চে চড়বেন ইত্যাদি। এক রবিবার দেখে শিয়ালদা স্টেশন থেকে সকাল 7:40 হাসনাবাদ লোকাল ধরে চলে যাচ্ছি টাকি রোড স্টেশনের দিকে। শিয়ালদা থেকে আপনি চাইলে ভোর 5:20টাও ধরতে পারেন। তারপর রয়েছে সকাল 6:12, তারপর 7:40, তারপর আছে সকাল 8:22 হাসনাবাদ লোকাল, তারপর 9:20। এর পরেরগুলো ধরলে দুপুর হয়ে যাবে টাকি পৌঁছতে। এই নিয়ে বেশ অনেকবার এলাম টাকিতে। টাকি স্টেশন থেকে বেরিয়ে প্রচুর টোটো রয়েছে। এটা হচ্ছে টোটো ইউনিয়নের ঘোরার চার্ট, সাথে ভাড়া। টোটাল টাকির 15টা স্পট ঘোরাবে, সব মিলিয়ে 1200 টাকা নেবে বর্তমানে। আবার বিকেলে স্টেশনে পৌঁছেও দেবে। এবারে বছর বছর ভাড়া বাড়তেই থাকে। আপনি পরের বছর এলে ভাড়া আরেকটু বেড়ে যাবে। 3 বছর আগে যখন এসেছিলাম তখন ভাড়া ছিল 800 টাকা, আর এখন 1200। চলুন টাকির ওয়ানডে ট্রিপে কোথায় কোথায় ঘুরলাম দেখতে থাকুন, আর ভালো লাগলে ভিডিওটায় একটা লাইক করে দিন। প্রথমে চলে এলাম রামকৃষ্ণ মিশন আশ্রম। 1931 সালে প্রতিষ্ঠা করা হয় টাকি রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘ। প্রতিষ্ঠা করার পেছনে আছেন ডক্টর অজিত নাথ রয়চৌধুরী, টাকির জমিদার বাড়ির সদস্য, পেশায় ডাক্তার এবং স্বামী শিবানন্দজি মহারাজের ভক্ত বা শিষ্য ছিলেন। তারপর 1938 সালে বেলুর মঠ থেকে একটি আবেদন আসে যে এই সংঘটি রামকৃষ্ণ মিশনের একটি ব্রাঞ্চ করা হবে। সেই বছর থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘর নাম পরিবর্তন করে রাখা হয় রামকৃষ্ণ মিশন আশ্রম। এরপর আমরা চলেছি কুলেশ্বরী কালীবাড়ি মন্দিরের উদ্দেশ্যে। সালটা আনুমানিক 1640 থেকে 1645 মধ্যে। তখনকার টাকির জমিদাররা এই কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। প্রায় 400 বছরের পুরনো এই মন্দির লোকাল মানুষদের কাছে ভীষণ জাগ্রত মা। কথায় আছে একদিন ইচ্ছামতি নদীর পাড়ে জেলেদের জালে ভেসে এসেছিল এক দেবীর ঘট। সেই মুহূর্তে সেই ঘটটাকে তারা প্রতিষ্ঠা করে এক কুঁড়ে ঘরে। পরে জমিদার রয়চৌধুরী মায়ের স্বপ্ন আদেশ পেয়ে এই ঘরটি প্রতিষ্ঠা করেন এবং দেবী মূর্তি তৈরি করে এই কুলেশ্বরী কালী মন্দির স্থাপনা করেন। কুলেশ্বরী কালীবাড়ি দেখে এবারে চলে যাচ্ছি বিসর্জন সিনেমার কৌশিক গাঙ্গুলি ওরফে গণেশ মণ্ডলের জমিদার বাড়ি দেখতে। এক নিরিবিলি পরিবেশের মধ্যে সেই বাড়ি, যেটা বিসর্জন সিনেমার জমিদার গণেশ মণ্ডলের বাড়ি ছিল। এরপর আমরা চলেছি টাকির বিখ্যাত রাজবাড়ি পুবের বাড়ি দেখতে। এখানে ঢুকতে প্রবেশ মূল্য লাগে।
ঐতিহ্যশালী টাকি শহরের অন্যতম ঐতিহাসিক স্থল পুবের বাড়ি। এর প্রতিষ্ঠাতা ছিলেন কমলাকান্ত রয়চৌধুরী। কমলাকান্ত রয়চৌধুরীর ছেলে সূর্যকান্ত রয়চৌধুরী ছিলেন পুবের বাড়ির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। টাকির পুরনো বসতবাড়ি যখন নদীর গর্ভে ভেঙে পড়ে তখন এই ভবনটি নির্মাণ করা হয়। এমনকি কলকাতার সার্কুলার রোডের বাড়িতে 400 জন গরিব ছাত্রদের পড়াশোনার ব্যবস্থাও করা হয়। দেশের স্বাধীনতার পরে জমিদারি প্রথা উঠে যায় এবং সরকার এই বাড়িটা নিয়ে নেয়। সূর্যকান্ত রয়চৌধুরীর ছেলে জগবন্ধু রয়চৌধুরী তার বাবার মৃত্যুর পর তিনি প্রচুর দান করেছিলেন। ব্রাহ্মণদের প্রত্যেককে দান করা হয়েছিল একটি করে হাতি, ঘোড়া, গরু, নৌকো, 16 সেট খাট বিছানা, রূপোর বাসন ইত্যাদি। এক বিশিষ্ট সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় তিনি এক উপন্যাস লেখেন সূর্যকান্ত রয়চৌধুরী এবং তার ছেলেদের নিয়ে, যেই উপন্যাসের নাম পরকপালে রাজা রানী। টাকিতে যে জমিদার বাড়িগুলো ছিল তার মধ্যে পুবের বাড়িতে এখনো দুর্গাপুজো হয়। স্থানীয় মানুষের কাছে এবং পর্যটকদের কাছেও জমিদার বাড়ির পুজো হিসেবে পুবের বাড়ি ভীষণ আকর্ষণীয়। আনুমানিক 300 বছরের পুরনো এখানে দুর্গাপুজো। আগে 108টি পাঠা ও একটি মহিষ বলি হতো। 2018 সাল থেকে পশু বলি প্রথা বন্ধ করা হয়েছে। এখন অষ্টমীর সন্ধি পুজোয় চাল কুমড়ো বলি হয়। এই হাঁড়ি কাঠে একচালা প্রতিমা হয়। রথের দিন কাঠামো পুজো হয়। জমিদার বাড়ির ঠাকুর দালানেই ঠাকুর তৈরি করা হয়। সামনেই আছে বাড়ির পুকুর। প্রায় আধ ঘন্টা পুবের বাড়িতে সময় কাটিয়ে এবারে যাচ্ছি আরেকটা রাজবাড়িতে, ঘোষবাবুর বাড়ি। এখানে আছে দুর্গা দালান। টাকি হচ্ছে 5 শতাব্দীর প্রাচীন এক জমিদার প্রধান গ্রাম। এই গ্রামের শিল্প, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির প্রধান পৃষ্ঠপোষক ও উদ্যোক্তা ছিলেন তখনকার দিনের জমিদার বৃন্দ। এই জমিদারদের মধ্যে ঘোষবাবুর বাড়ির পরিবার ছিল অন্যতম। 350 বছরেরও বেশি আগে ঈশ্বর হরি নারায়ণ ঘোষ তেনার হাত ধরে দুর্গাপুজো শুরু হয়েছিল এখানে। একটা কথা আছে জানেন তো, সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি আর টাকির লাঠি। অর্থাৎ টাকির ইতিহাসে ঘোষবাবুর বাড়ির যে সমস্ত লেঠেল বাহিনী ছিল যারা লাঠি খুব ভালো চালাতে পারত, তাদের খুব সুনাম ছিল টাকিতে। এই ঘোষবাড়ি নিয়ে আরো অনেক ইতিহাস আছে, সে না হয় এক দুর্গাপুজোতে এসে আবার তার গল্প করব। এখানে ঢোকার সময় 10 টাকা জনপ্রতি টিকিট কেটে ঢুকতে হলো। ঢোকার মুখে প্রচুর ছবি দেখতে পেলাম ঘোষবাড়ির বর্তমান পরিবারের, তার সাথে দুর্গাপুজো উৎসবের বিভিন্ন চিত্র, কিভাবে বিসর্জন হয় এবং এই বাড়িতে হওয়া কিছু বাংলা সিনেমা শুটিং, যেমন 8টা 8-এর বনগা লোকাল, শঙ্খচিল, ভূমিকন্যা। এবারে ঘোষবাবুর বাড়ি থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করব। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। আমাদের টোটো এসে দাঁড়ালো প্রতীক সৈকত পিকনিক স্পটে। এটাও একটা টুরিস্ট স্পট, একদম ইচ্ছামতি নদীর সামনে। ওপারে দেখা যাচ্ছে বাংলাদেশের জমি। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটানো আর ছবি তোলা। ঠিক আছে ঠিক আছে। আর এখানেই করব ব্রেকফাস্ট। তেমন কিছু নয়, জাস্ট ডিম পাউরুটি আর সঙ্গে চা। ব্রেকফাস্ট করে আবার টোটোয় চেপে বাকি স্পটগুলো দেখতে চললাম। এই হচ্ছে টাকির স্মরণীয় শ্মশান ঘাট। আমি ভেতরে কখনো ঢুকিনি। এটি টাকি পৌরসভার অন্তর্গত। এখানে আসলে আপনি দেখতে পাবেন হেমন্ত ঘোষালের পার্ক এবং 2টি মন্দির ভেতরে রয়েছে। একটি বিশাল বটগাছ আছে। আর দেখতে পাবেন বীর শহীদ রাকেশ দাসের স্মৃতিসৌধ, AK-47 এর স্ট্যাচু রয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি একটি মন্দিরের উদ্দেশ্যে, টাকির বিখ্যাত ত্রিশক্তি মন্দির। টাকি শহর জুড়ে প্রচুর জমিদার বাড়ি রয়েছে। সেকালের সেই জমিদারদের কুলদেবী হচ্ছে মা কুলেশ্বরী। সেই কুলেশ্বরী মন্দির আগেই দেখিয়েছি আপনাকে। এই কুলেশ্বরী মন্দিরে বসেই তন্ত্র সাধনা করতেন তন্ত্র সাধক স্বামী সর্বদানন্দ গিরি মহারাজ।
তিনি এই ত্রিশক্তি মন্দিরটি তৈরি করেছিলেন। আসলে কুলেশ্বরী মন্দিরে লোকের খুব ভিড় হতো, তাই নির্জনে তন্ত্র সাধনা করার জন্য শ্মশানঘাটের কাছে এই জায়গায় এই মন্দিরটি তৈরি করেন। এখানে আছে তেনার সমাধি মন্দির। সকলের ধারণা তিনি হচ্ছেন মায়ের সন্তান। এই ত্রিশক্তি মন্দিরে আছেন কুলেশ্বরী দেবীর প্রতিরূপ। ত্রিশক্তি মন্দির দেখে আমরা চলে এলাম টাকি রাজবাড়ি ঘাটে। এটা একটা টুরিস্ট স্পটের মধ্যে পড়ছে, তবে এখানে আমরা দাঁড়াবো না। আগেরবার এসে রাজবাড়ি ঘাটের মালাই চা খেয়েছিলাম, দারুণ করে। আপনিও খেয়েছেন এখানকার মালাই চা? কমেন্টে জানাবেন। বাঁদিকে প্রচুর থাকার হোটেল আর ডান দিকে পড়ছে ইচ্ছামতি নদী। যদিও একদিনের ভ্রমণের মধ্যে নদীতে বোটিং করার সময় থাকে না, তবুও আপনি চাইলে বোটিং করতে পারেন রাজবাড়ি ঘাট থেকে। সম্পূর্ণ রিজার্ভ করলে বেশি ভাড়া, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ঘোরাবে। আবার চাইলে শেয়ারেও যেতে পারেন। আমরা নদীর ধার দিয়ে চলেছি পরের গন্তব্যে। আপনি চাইলে 3 নদীর মোহনাতে যেতে পারেন, তবে সেটা এদের লিস্টে বর্তমানে নেই, আর সব সময় ওখানে যাওয়া সম্ভব হয় না। ওখানে পাবেন 3টে নদীর মিলনস্থল, ইচ্ছামতি নদী, কালিন্দী নদী আর বিদ্যাধারী। এখান থেকে আমরা চলেছি শঙ্কর রয়চৌধুরীর বাড়ি। ইনি কে জানেন নিশ্চয়ই, ইনি ছিলেন ইন্ডিয়ান আর্মির সেনা প্রধান। এটা হচ্ছে তেনার পৈতৃক বাড়ি। বাড়ির চারপাশে বেশ নিস্তব্ধ পরিবেশ। পর্যটকেরা আসে, ফটোগ্রাফি করে। মূল বাড়ির পেছন দিকে ঠাকুর দালান রয়েছে। শঙ্কর রয়চৌধুরীর বাড়ির বিপরীতে যে বাড়িটা দেখছেন এবং তার পাশের রাস্তাটা, আপনি যদি বাংলা সিনেমা 8টা 8-এর বনগা লোকাল সিনেমাটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। এখান দিয়ে তাপস পাল রিক্সা করে চলে যেত। আর আমরাও এখন এই স্পট ছেড়ে চলে যাচ্ছি অন্য স্পটে। মাঝ রাস্তায় দাঁড় করিয়ে বলল এটা নাকি নলকূপ, কিন্তু এটা তো নলকূপ পিকনিক স্পট, এটা তো নতুন করে তৈরি করা হয়েছে। আসল যে ব্রিটিশ আমলের নলকূপ সেটা কোথায়, ধসে পড়েছে নাকি? যেটা নদীর ধারে দেখেছিলাম অনেক বছর আগে, জানি না। তবে নলকূপ হচ্ছে ব্রিটিশদের সময় ওয়াটার ট্যাঙ্ক ছিল। সেই নলকূপটা ভাবতে ভাবতে আমরা চলে যাচ্ছি পরের গন্তব্যে। বিসর্জন সিনেমার শুটিং হওয়া বাড়িতে। এই লোকেশনটার ব্যাপারে আমি আর কি বলবো, আপনারা প্রায় সবাই জানেন। কৌশিক গাঙ্গুলি পরিচালনায় 2017 সালে রিলিজ হয়েছিল, যেখানে জয়া আহসান, আবির চ্যাটার্জি অভিনয় করেছিলেন। প্রচুর অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল সেই সিনেমার জন্য। সিনেমাটা না দেখে থাকলে একবার দেখে নেবেন অবশ্যই। এর চারপাশের জায়গাটা জাস্ট ফাটাফাটি। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এবারে এই স্পট থেকে বেরিয়ে অবশেষে আমরা চলেছি টাকির সব থেকে দুর্দান্ত জায়গা বা অ্যাডভেঞ্চারাস জায়গাও বলে, গোলপাতার ফরেস্ট বা মিনি সুন্দরবন। ঢোকার আগে সব ট্যুরিস্টদের টোটো এখানেই থাকে, বাকিটা হেঁটে বা আরেকটা টোটোয় উঠে যেতে হবে গোলপাতার আগে পর্যন্ত। এখন লাইন দিয়ে ঢুকতে হবে। শীতকালে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা, আর গ্রীষ্মকালে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। যেহেতু ভারত বাংলাদেশ বর্ডার, তাই এখানে আসতে গেলে অবশ্যই আপনার অরিজিনাল গভর্নমেন্ট আইডি প্রুফ আনবেন। আমরা এখানে আধার কার্ড জমা দিয়ে ঢুকেছিলাম, আবার ফেরার সময় ফেরত দিয়ে দিয়েছিল। ডকুমেন্ট রেজিস্টার করার পর ঢুকেই ডান দিকে বাঁ দিকে খাবারের স্টল দেখলাম। চা, বিস্কুট, চপ, ভাজাভুজি খাবার, ড্রিঙ্কস, চিপস এসব পাওয়া যায়। এবারে এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতন যাওয়া আছে, তাই আরেকবার টোটোয় উঠতে হবে, নয়তো হেঁটেও যেতে পারেন। ভাড়া হচ্ছে 10 টাকা যাওয়া, আবার 10 টাকা ফেরা একজনের। তবে শুধুমাত্র একজন বা দুজনের জন্য ভাড়া 30 টাকা। টোটো থেকে নেবে মিনি সুন্দরবনে ঢোকার জন্য আরেকবার টিকিট কাটতে হবে 10 টাকা জনপ্রতি এন্ট্রি ফি। তারপর বাকিটা নিজেকে ছেড়ে দিন, নিজের মন যেদিকে যেতে চায় সেদিকে চলুন। আমরা প্রবেশ করছি এক গভীর ম্যানগ্রোভের জঙ্গলের ভেতরে, আর সব থেকে মজার বিষয় বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। সাধারণত গেওয়া এবং গোলপাতার গাছ পাওয়া যায় এখানে।
মাঝখানে একটা শেড আছে, সেখানে 2-3 জন মিলে বিভিন্ন রঙের গামছা, রুমাল বিক্রি করছিল। পৌঁছে গেলাম নদীর ধারে, ওপারে বাংলাদেশ, যেই দেশের খবর আজকাল অনেক শোনা যায় খবরের চ্যানেলে। আপনি চাইলে বাইনোকুলার দিয়ে দেখতেও পারেন। একটা বাইনোকুলার ব্যবহার করলে 10 টাকা জনপ্রতি। একটু সামনে যা, কি দেখা যাচ্ছে সৃজন? এখান থেকে আরেকটা জায়গায় যাওয়া যায়, গভীর জঙ্গলের ভেতরে, যার ভেতরে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। নিচে অনেকে খাবার এনে পিকনিক করছে। আসলে আমরা যখন গিয়েছি তখন এটা শীতকাল। এই বৃষ্টি কিন্তু বর্ষাকালের বৃষ্টি নয়, এটা ডিসেম্বর মাসের শীতের বৃষ্টি। ওপর থেকে চারিদিকে তাকালে জঙ্গল আর জঙ্গল, সবাই ছবি তোলে। আর আজকাল রিল বানানোর একটা বড় নেশা। তবে ডকুমেন্টারি ফিল্ম আর রিল বানানো এক জিনিস নয়। আপনার কেমন লাগে রিল বানানোর ব্যাপারটা নিয়ে কমেন্ট করে জানাবেন। প্রায় 8 ঘন্টারও বেশি সময় কাটিয়ে বেরিয়ে এলাম গোলপাতার জঙ্গল থেকে, আর খেলাম আমার প্রিয় ছোলা মাখানি। এবারে যাব একটা মন্দিরের উদ্দেশ্যে, জোড়া মন্দির অথবা টাকির বিখ্যাত জোড়া শিব মন্দির। দুটো আটচালা স্টাইলের শিব মন্দির। এখানকার বেশিরভাগ জমিদার বাড়িতেই 250 থেকে 300 বছর ধরে সাড়ম্বরে পালিত হয়ে আসছে মৃন্ময়ীর আরাধনা। তার মধ্যে অন্যতম হল টাকি জোড়া মন্দির পাড়ার মুখার্জি পরিবারের পুজো। কথায় আছে টাকির জমিদার রামকান্তের ছেলে শ্রীনাথ 1801 সালে বন্যা হওয়ার ফলে শ্রীনাথের ক্ষতিগ্রস্ত বাড়ি নতুন করে তৈরি করার সময় তিনি তার শিবলিঙ্গকে টাকিতে নিয়ে আসেন এবং গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে দক্ষিণ বাড়ির খাস জমির ওপর নির্মাণ করেন জোড়া শিবের মন্দির এবং তার সামনে একটি বৃহৎ পুষ্করিণী খনন করেন। এগুলো ছাড়াও আরেকটা ট্যুরিস্ট স্পট আছে এই টাকিতে, সেটা হচ্ছে ইকো ট্যুরিজম পার্ক, যেখানে আছে একটা লেক, অ্যাকোরিয়াম, পাখিদের খাঁচা আর ছোট্ট বাগান। তবে আমাদেরকে সেখানে বর্তমানে নিয়ে গেল না, কারণ এখন নাকি খুব একটা ভালো জায়গা নয়। তবে 3 বছর আগে সেখানে গেছিলাম। এই হচ্ছে সম্পূর্ণ টাকির একদিনের ভ্রমণ। টাকির সবকটা ট্যুরিস্ট স্পট, সাথে তার ইতিহাস। আপনি আপনার কিছু কথা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমরা সেদিন বিকেল 5টা 5-এর হাসনাবাদ শিয়ালদা লোকাল ধরে বাড়ি ফিরে গেলাম। আপনি চাইলে সন্ধ্যে 6টা 58 ট্রেনটা ধরতে পারেন, তারপর পাবেন রাত 9টা 28-এর হাসনাবাদ গ্যালোপিং লোকাল। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আপনি ভালো থাকুন এবং পরের ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলের পাশে থাকুন। টাটা।